আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের পক্ষ থেকে আমি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিনে দিনে কোভিড-19 অতিমারী সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, তাই অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং অবশ্যই ঘরে থাকার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বই থেকে কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, ম্যানেজমেন্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ব্যবস্থাপনা। এর দ্বারা কার্য সম্পাদন প্রক্রিয়াকে বোঝায়। প্রকৃতপক্ষে ব্যবস্থাপনা বলতে লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশলকে বোঝায়। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বিশেষ কৌশল যেখানে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য প্ল্যানিং থাকবে, অর্গানাইজিং থাকবে, স্টাফ থাকবে, ডিরেকশন থাকবে, মোটিভেশন থাকবে, কোঅপারেশন থাকবে এবং কন্ট্রোলিং থাকবে। তাহলে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মীদের নির্দেশনা দান, পথ প্রদর্শন করা, উদ্বুদ্ধকরণ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই সমস্ত কার্যাবলীর কৌশলই হচ্ছে ব্যবস্থাপনা। অতীতে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা শুধুমাত্র পরিবার ভিত্তিক ও দলভিত্তিক হয়ে থাকত, কিন্তু বর্তমানে বিশ্বে ম্যানেজমেন্ট একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিন পরিবর্তনের সাথে সাথে মানুষ যুগ উপযোগী হচ্ছে এবং মানুষের ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে কর্মচারী নিয়োগের চিন্তা, কর্মচারীদেরকে কিভাবে কাজে লাগিয়ে, লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে, এই জন্য ব্যবস্থাপনা প্রতিনিয়ত কাজ করে আসছে। আধুনিক ব্যবস্থাপনার জনক বিখ্যাত হেনরি ফেল, তার মতে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা মূলত একটি দলগত প্রক্রিয়া এবং একটি চলমান প্রক্রিয়া। সময় পরিবর্তনের সাথে সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানের সকল প্রকার মানবিক ও অন্যান্য উপাদানকে দক্ষতার সাথে পরিচালনা করা এবং কিভাবে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন বাস্তবায়ন করা যায়, এর জন্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট, এই বিষয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সঠিক পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে অর্জনকে সহজ করা। তাই এই অর্জনকে সহজ করতে গেলে পূর্ব নির্ধারিত লক্ষ্য, অর্থাৎ ভবিষ্যতে কি কাজ করতে হবে,
কে বা কারা করবে, কখন কিভাবে করবে, তার সামগ্রিক পরিকল্পনাই হচ্ছে ব্যবস্থাপনার একটি অংশ। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যবস্থাপনা ক্ষেত্রে পূর্বানুমান থাকবে এবং একটা পরিকল্পনা থাকবে। এই পূর্বানুমান এবং পরিকল্পনা একত্রিত বা সংগঠিতকরণের মাধ্যমে কিভাবে সমন্বয় সাধন করা যায় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা যায় সেজন্য কাজ করতে হবে। আমরা যদি একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া নিয়ে কাজ করি তাহলে সেটাই হবে ব্যবস্থাপনা মণ্ডলীর একটি অংশ বিশেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ভিতরে কাজের একটি ধারাবাহিক প্রক্রিয়া থাকবে, যেখানে লক্ষ্য অর্জন বা টার্গেট থাকবে, একটি দলগত প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে এবং একটি চলমান প্রক্রিয়া নিয়ে ব্যবস্থাপনা সময়ের সাথে সাথে তাদের কৌশল পরিবর্তন করবে। ফাংশনস অফ ম্যানেজমেন্টে প্রথমেই যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, যাকে আমরা প্ল্যানিং বলে থাকি। এই পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি কি কাজ করতে হবে তার একটি দিক নির্দেশনা। লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি কাজ, কে কাজ, কিভাবে, কখন তা নির্ধারণ করাই হচ্ছে প্ল্যানিং। তাহলে আমরা দেখলাম ব্যবস্থাপনার জন্য প্রথমে একটি সুন্দর পরিকল্পনা করতে হবে। 2 নম্বরে অর্গানাইজিং বা সংগঠিতকরণ করতে হবে। ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন করতে হবে এবং আন্তঃসম্পর্ক তৈরি করতে হবে। যখনই মানবিক ও বস্তুগত উপাদান একত্রিত হবে তখনই দায়িত্ব ও ক্ষমতা বন্টনের মাধ্যমে একটি সংগঠিত অর্গানাইজেশন তাদের কার্যাবলীকে সংগঠিত করতে পারবে। তাহলে এটাও ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতা যখন স্বাধীনভাবে কর্মীদেরকে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনো প্রকার ক্ষমতা বা কর্তৃত্ব আরোপ করে না, তখন একটি মুক্ত নেতৃত্ব তৈরি হয় এবং এই মুক্ত নেতৃত্বের ফলে কর্মীদের মাধ্যমে একটি প্রেরণা কাজ করে। অর্গানাইজেশন আমাদেরকে শেখায় যে কিভাবে কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে একটি সুসম্পর্ক থাকবে এবং যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। দায়িত্ব এবং ক্ষমতা বন্টন এটা সংগঠিত অর্গানাইজিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখানে বন্টন থাকবে, এখানে সুসম্পর্ক থাকবে এবং এখানে সম্পদের যথার্থ ব্যবহার থাকতে হবে। তাহলে আমরা দেখলাম ব্যবস্থাপনা প্রথমত পরিকল্পনা নিয়ে কাজ করে এবং এরপরে ব্যবস্থাপনা যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অর্গানাইজিং বা সংগঠিতকরণ। ব্যবস্থাপনার পরবর্তী যে দিকটা আছে সেটি হচ্ছে কর্মী সংস্থান। স্টাফিং বা কর্মী সংস্থান এটি একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। এই অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এই লক্ষ্য উদ্দেশ্যটি তখনই সম্ভব যখন একটি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ করে স্টাফিংয়ের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া যায়। স্টাফিং বা কর্মী সংস্থানের মাধ্যমেই
পরিকল্পনার বাস্তবায়ন হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মীর যোগ্যতা, কর্মীর কাজের দক্ষতা, এই সমস্ত বিষয় নিয়ে ব্যবস্থাপনা কাজ করে থাকে। তাহলে আমরা দেখলাম স্টাফিং বা কর্মী সংস্থানও ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হেনরি ফয়েলের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা চিন্তা করি, ব্যবস্থাপনা কার্যাবলীর ভিতরে আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা হচ্ছে নির্দেশনা বা ডিরেকশন। নির্দেশনা বা ডিরেকশন এটি ব্যবস্থাপনার চক্রের একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধাপে ধাপে কমপ্লিট বা সম্পাদন করতে হবে সেই মোতাবেক, নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে, সংশোধন করতে হবে, ত্রুটি বিচ্যুতি থাকতে হবে। এই ত্রুটি বিচ্যুতি কিভাবে সংশোধন করে সামনের দিকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভবপর হবে সেজন্য কাজ করতে হবে। ডিরেকশন বা নির্দেশনা আদান প্রদানের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়, সমন্বয় সাধন হয় এবং কার্যাবলী পরিচালনার কৌশলগুলো ঠিকভাবে বাস্তবায়ন সম্ভবপর হয়। ব্যবস্থাপনা কার্যাবলীর ভিতরে আদেশ থাকবে, দিক নির্দেশনা থাকবে, পূর্ব নির্ধারিত লক্ষ্য থাকবে এবং কে কিভাবে কাজগুলো সম্পাদন করবে সেগুলো একটি কার্যক্রমের একটি প্রতিচ্ছবিতা থাকতে হবে। বিজনেসের ভবিষ্যৎ পরিকল্পনার এই প্রতিচ্ছবিগুলো ডিরেকশন বা নির্দেশনা প্রদানের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে। ব্যবস্থাপনা কার্যাবলীর অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রেরণা দান বা মোটিভেশন। একজন ব্যবস্থাপক যখন তিনি তার নিয়োজিত কর্মীদের মাধ্যমে যথাযথভাবে যদি তাদেরকে প্রেরণা দান করে থাকেন, মানসিকভাবে, শারীরিকভাবে, তখন এই মেন্টাল স্যাটিসফ্যাকশন কর্মকর্তা, কর্মচারী, ঊর্ধ্বতন, অধীনস্থ সকলের ভিতরে এমন একটি প্রতিক্রিয়া তৈরি করে যার ফলশ্রুতিতে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সম্ভবপর হয়। প্রেরণার ফলশ্রুতিতে কর্মচারীরা বা অধীনস্থরা সুন্দরভাবে কাজ করে থাকে, প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয় না এবং প্রত্যেকেই ভ্রাতৃত্বমূলক মনোভাব নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকে। তাই মোটিভেশনাল বা প্রেরণা একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোটিভেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং কর্মকর্তা, কর্মচারী সকলের সাথে একটি ভালো সম্পর্ক নিয়ে তারা কাজ করে থাকে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপর যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে কোঅপারেশন বা সমন্বয় সাধন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের প্রধান বা ব্যবস্থাপক বা ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারা কি চাচ্ছে, কিভাবে কাজটা তারা বিভিন্ন বিভাগ, উপবিভাগকে ভাগ করে দিচ্ছে এবং কিভাবে সকলের সাথে মিলে একত্রিতকরণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানের বিজনেসকে ডেভেলপ করছে বা সেবার মানকে বৃদ্ধি করছে বা তারা সকলে মিলে একসাথে কাজ করছে, এটা তখনই সম্ভব হয় যখন সেখানে কোঅপারেশন থাকে। এই কোঅপারেশন বা সমন্বয় সাধনের মাধ্যমে ঊর্ধ্বতন তাদের অধীনস্থদের সাথে একটি ভ্রাতৃত্বমূলক সম্পর্ক তৈরি করে কাজের শ্রেণীবিভাগ অনুযায়ী বিভাগ, উপবিভাগের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে থাকে। নানা রকম পরামর্শের মাধ্যমে
বিভাগগুলো তাদের উপবিভাগে সাহায্য করে থাকে এবং প্রতিষ্ঠানের সকলে মিলে একটি ভালো রিলেশনের মাধ্যমে কোঅপারেটিভভাবে কাজ করে প্রতিষ্ঠানের মূল যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সেটা অর্জন করে থাকে। তাহলে কোঅপারেশন বা সমন্বয় সাধনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবস্থাপনা কার্যাবলীর সর্বশেষ যে বিষয়টা থাকে সেটি হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। কাজ করতে গেলে ত্রুটি বিচ্যুতি হবে, ভুল হবে, কর্মকর্তা কর্মচারী সবসময় যে সঠিক পথে যাবে বা তাদের সিদ্ধান্ত যে সবসময় ঠিক থাকবে, অথবা সব লোকই যে কাজে আগ্রহী হবে, সৎ হবে, এমন কোনো কথা নয়। প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ভুল ত্রুটি বিচ্যুতি দুর্নীতি ইত্যাদি দূর করার জন্য একটি সুদক্ষ ও সঠিক ভূমিকা অ্যাপ্লাই করার জন্য ব্যবস্থাপক মণ্ডলী কাজ করে থাকবে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে তারা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবে সেই ব্যবস্থাগুলো থাকতে হবে। ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে কিভাবে সামনের দিকে আরও বেশি উন্নতি করা যায়, প্রতিষ্ঠানের অবনতির দিকগুলো খুঁজে কিভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চক্রের লক্ষ্য প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া যায় সেজন্য কাজ করতে হবে। অর্থাৎ একটি সুনিয়ন্ত্রিত বোর্ড বা একটি সুনিয়ন্ত্রিত কাঠামোই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্যে সাহায্য করতে পারে। উপরের কাজগুলো যদি ধারাবাহিকভাবে করা যায় তাহলেই একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভবপর হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি কাজের ধারাবাহিক প্রক্রিয়া যেখানে পরিকল্পনা থাকবে, যেখানে থাকবে সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। আমরা এটাও জানলাম যে ভালো একজন ব্যবস্থাপক তিনি তার নির্দেশনা, তার বুদ্ধিমত্তা, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে তিনি তার কাজের যে মূল যে উদ্দেশ্য সেটা সফলভাবে সম্পন্ন করে থাকেন। আমরা এটাও জানলাম যে ব্যবস্থাপনার ভিতরে অনেক সময় ভুল হবে, ত্রুটি বিচ্যুতি হবে। একজন ব্যবস্থাপক কিভাবে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে তিনি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে নিয়ে প্রেরণা জুগিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারবে, এটাও ব্যবস্থাপনার একটি অন্যতম কাজের অংশ। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা জানলাম ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া। সময়ের সাথে সাথে কৌশলও পরিবর্তন করতে হয় এবং এটি কখনো একার পক্ষে সম্ভব না, কারণ এটি একটি দলগত প্রক্রিয়া। এক কথায় পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলী বাস্তবায়নই হচ্ছে ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের সকলকে মানবিক হতে হবে এবং প্রতিষ্ঠানের উপাদানকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তাই একটি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে গেলে, একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে কাজ করতে গেলে তাকে অবশ্যই প্ল্যানিং থাকতে হবে, অর্গানাইজিং থাকতে হবে, স্টাফিং থাকতে হবে, ডিরেকশন থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে এবং কন্ট্রোলিং থাকতে হবে। আমরা যদি ব্যবস্থাপনার কার্যাবলীগুলো অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ এই কাজগুলো ঠিকমতো করতে পারি, তাহলে একটি প্রতিষ্ঠান আর্থিকভাবে যেমন লাভবান হবে, একজন ব্যবস্থাপনা
মণ্ডলী বা একজন ব্যবস্থাপক তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী উদ্দেশ্য অর্জন করতে পারবে। তাই অবশ্যই উচিত ব্যবসা বাণিজ্য, শিল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান এদের একটি সুন্দর ম্যানেজমেন্ট কমিটি থাকবে, যে ম্যানেজমেন্ট কমিটি ধারাবাহিকভাবে চলমান প্রক্রিয়ার মাধ্যমে তাদের কর্মসংস্থানগুলো সম্পাদন করে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ধারণা তোমাদের যে পাঠ্য বইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা যে অধ্যায়টি আছে, এটি থেকে আজকে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে ব্যবসায়ের ধারণা কী এবং ব্যবসায়ের ধারণার ভিতরে যে কার্যাবলীগুলো আছে, ফাংশনস অফ ম্যানেজমেন্ট, এগুলো আমরা ভালোভাবে জানলাম। তোমরা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অধ্যায়ের বাকি বিষয়গুলো ঘরে বসে আয়ত্ত করবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আবারও আলোকপাত করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার শুভেচ্ছা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।